দিদেল গায়ে কি করতে পারে এবার ২৬-এর বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেখতে পাবে। তারা আমরা প্রমাণ করে দেব। আমরা ১৪ তলায় যদি পাঠাতে পেরেছি, ১৪ তলা থেকে নামিয়ে আমরা ছাড়বো সংখ্যালঘুরা। আমরা পেন ড্রাইভ আন্দোলন করব। প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে যেমনভাবে ইতিপূর্বে আমরা ভোটের জন্য প্রচার করেছিলাম, তেমনই কিন্তু উল্টোভাবে ভোটটা কোথায় দিতে হবে সে প্রচার আমরা চালাবো। সামনে যে রমজান মাস আসছে, প্রয়োজন হলে আমরা রমজান মাস এখানে থাকবো, ঈদের নামাজও প্রয়োজন হলে এখানে থাকবো, কারণ আমাদের তো ঈদ রমজান বলে আলাদা করে কিছু নেই। কারণ এই ৫,০০০-৬,০০০ টাকা অনারিয়ামে কী হয় আমাদের? তো আমরা এখানে যত দিন না আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে এখানে বসছি। আর আপনাদের মাধ্যমে আমি একটা কথা মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিতে চাইছি, উনি যে সংখ্যালঘু দরদি হয়ে যে বিভিন্ন ইফতার পার্টিতে যান ইফতার করতে, উনি দেখাতে চান যে আমি সংখ্যালঘুদের কতটা দরদি। তো উনার সেই সংখ্যালঘুরা যখন এখানে বসে ইফতার করবেন, তার জবাব তিনি সাধারণ জনগণকে কি দেবেন সেটাও যেন উনি ঠিক করে রাখেন। সারা বাংলায় আমরা আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ছড়িয়ে ছিটিয়ে মমতা ব্যানার্জি যে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেনি তার বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। আমরা কিভাবে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আগামী ২৬-এ বিধানসভা ভোটে সংখ্যালঘুরাও দেখিয়ে দিবে যে আপনার মানবিক দৃষ্টিটা গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষ দেখবে যে তিলে তিলে সংখ্যালঘুকে মারার চাইতে আমরা এই সিটি সেন্টারে আমাদের নিজের জীবন দিয়ে, আমাদের নিজের রক্ত দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে এই সরকার শুধু ফুলঝুরি দেয়, শুধু বক্তব্য রাখে, বিধানসভায় শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন করে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি একটা জিনিস হয়তো তার মাথায় ঢুকেছে যে আমি গোটা রাজ্যটাকে ভাতাতে পরিপূর্ণ করে দেব, আর ভাতার আমের মুখ্যমন্ত্রী। ও যতই লক্ষ্মীর ভাণ্ডার দেখ, যতই আপনার সবুজ সাথী দেখ, আর যত সাইকেল দেখ, আর যাই কিছু দেখ না কেন, এবার ২৬-এ ভোটে উনি দেখতে পাবেন যে মানুষ ওর পেছন থেকে কিভাবে সচ্ছে, ভোটেই বুঝতে পারবেন তিনি। আপনাদেরই একজন সংখ্যালঘু নেতা ফিরহাদ হাকিম, তিনি বলছেন চাঁদের কথা থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো রকম। যদি উনি মুখ্যমন্ত্রীর ব্যাপারে এত সুন্দর ক্ল্যারিফিকেশন না দিতে পারেন, ওনার গদিও থাকবে না, উনিও থাকতেই পারবেন না। আমি আপনাকে বলেছি একটা ডিপার্টমেন্টে সংখ্যালঘু নেতাকে নিয়ে আপনি এই কথা বলতে এক সংখ্যালঘু নেতা, উনি তো নেতা, ফেক নেতা। উনি যদি সংখ্যালঘু নেতা হতো না, উনি যদি আমাদের যদি প্রতিনিধি হতেন, আমরা তো সংখ্যালঘু, আমরা এখানে বসে আছি, তাহলে ওনার ভাবনা চিন্তা এটা থাকতো যে আমার প্রতিনিধি যারা আমাকে এই জায়গায় পাঠিয়েছে, যারা আমার এই জায়গায় বসিয়েছে, যাদের উপরে মাথা মানে হাত রেখে আমি চলি, আমি আজকে সংখ্যালঘু নেতা হয়েছি, আমার এত সুন্দর সব কিছু আমি বানিয়েছি যাদের উপরে হাত দিয়ে, তারা ওখানে বসে আছে, একটু তাদের কথা ভাবার দরকার ছিল। উনি নেতা? উনি নেতা নন, বরং উনি ওনার গধির কথা ভাবে, উনি নিজের আত্মসিদ্ধির কথায় ভাবেন। উনি একজন স্বার্থপর নেতা, সংখ্যালঘু নেতা নয়, উনি হচ্ছে এই সরকারের একজন নেতা। একটা কথা আপনাকে আমি বলি কোট করে, পূর্ণমন্ত্রী হিসেবে ২০১১ পরে ক্ষমতায় আসার পরে যদি সংখ্যালঘুদের উন্নয়ন চাইতেন, তাহলে এই সরকার কেন একটা একটা মন্ত্রী দিলেন না? দিলেন এই ২০২১-এ একটা মন্ত্রী দিলেন এই মাদ্রাসা ডিপার্টমেন্টকে সংখ্যালঘু উন্নয়ন করার জন্য, গোলাম রব্বানী সাহেবকে। ওনারা আজকে প্রশংসা করে বলি আমি যে উনি যে সময়ে আমাদের কষ্টের কথা স্বীকার করলেন এবং স্বাধীন চিত্তে স্বাধীন দায়িত্ব পেয়ে কাজ করতে গেলেন, সেই সময়ে কিন্তু তখন দেখলেন যে কাজ হবে সংখ্যালঘুদের, ওনাকে আর ঠেকানো যাবে না, সেই সময়ে কিন্তু রাতারাতি ওনাকে ডিমোশন করিয়ে অন্য জায়গায় পাঠানো হলো। এটা এই সরকারের জন্য লজ্জা নয়, আমাদের সংখ্যালঘুদের জন্য লজ্জা যে আমরা এত কিছু ভাবার পরেও ওই সরকারের কথা চিন্তা করে আসছি। তবে ওই ম্যাডামকে ভাবার দরকার যে যেমন আমরা ওনাকে এই জায়গায় আজকে পাবলিসিটি করে এনেছি, ম্যাডাম আমরা স্কুলের থেকে থাকার পরেও আমাদের যেহেতু উনি এই জায়গায় এনে বসিয়েছেন, যেহেতু উনি অনুমোদন দিয়েছেন, ওনার শখের মাদ্রাসা, আনএইডেড মাদ্রাসা, সংখ্যালঘুদের শিক্ষার জন্য এই মাদ্রাসা, উনি সব জায়গায় লেকচার দিয়ে বেড়ান। ওনাকে একটা কথা বলি, আপনাকে আমরা কিন্তু বড় আশা নিয়ে, যেহেতু আপনি আমাদের একটা ছোট্টখাট্ট একটা কাজ দিয়েছিলেন, সম্মানের কাজ, হয়তো আমরা অন্য কাউকে বলতে পারি না, যেহেতু এত রিমুনেশন কম পাই, যে আমরা বলতে আমরা লজ্জা পাই যে আমরা একটা মাস্টার না আমরা একজন কৃষক। তো যাই হোক, ওনার এহসান ফারামুশ আমরা নই, একটা ছোট্ট কাজের জন্য কিন্তু ওনার জন্য আমরা পাবলিসিটি করেছিলাম ভোট দেওয়ার জন্য ২০২১-এ। এবারে ওনাকে ভুলতে হবে। আমরা পেন ড্রাইভ আন্দোলন করব। প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে যেমনভাবে ইতিপূর্বে আমরা ভোটের জন্য প্রচার করেছিলাম, তেমনই কিন্তু উল্টোভাবে ভোটটা কোথায় দিতে হবে সে প্রচার আমরা চালাবো। আমরা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাদের বাজেট
যেটা ঘোষণা করছে সেই বাজেটটা খেলা মেলায় সব জায়গায় যাচ্ছে, খেলা মেলায় সব জায়গায় যাচ্ছে। আর এত নির্লজ্জ আধিকারিক, এত নির্লজ্জ আমাদের দপ্তরে যারা বসে আছে সংখ্যালঘুদের কাজের জন্য মোটা মোটা মাইনা নিচ্ছে, তাদের কলমটা ঠিক জায়গায় তারা পরিচালনা করতে পারছে না। এই আধিকারিকদেরও লজ্জা, আর এই আধিকারিকদেরও উত্তর দিতে থাকতে হবে। এহকাল থেকে একদিন ওদেরকে পরকালে যেতে হবে। আমাদের হক মারছে ওরা, ওদের কলমটা ঠিক জায়গায় ওরা ব্যবহার করছে না, শুধুমাত্র নিজের গদি বাঁচানোর জন্য। আজকে বলতে লজ্জা করে, এই বাংলায় সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকাদের মজুরি মাত্র 6,000 টাকা, শিক্ষকদের বেতন 6,000 টাকা, যা বর্তমানে দিন মজুরি রাজমিস্ত্রি শ্রমিকের কাজ যারা করে তাদের মজুরির থেকেও এই বাংলায় সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকাদের মজুরি কম। লজ্জা লাগে। দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাদ্রাসাগুলোকে এডেড করে দিয়েছে, আজও এডেড হলো না। এমনকি বলতে কষ্ট লাগে যে এই মাদ্রাসায় প্রায় 45,000-এর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু এই ছাত্রছাত্রীদের দুপুরের যে আহার, তাদের যে মিড ডে মিলটু, সেই মিড ডে মিলের আহারটুকুও দেওয়া হয় না। এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মিড ডে মিল, জামা, জুতা, ব্যাগ, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সমস্ত ধরনের সরকারি প্রকল্প থেকে এই ছাত্রছাত্রীদের বঞ্চিত রাখা হয়েছে। সামনের 18 তারিখ থেকে রমজান মাস শুরু হতে চলেছে। আমরা এই সংখ্যালঘুরা যদি আমাদেরকে এখানে বসে যদি ইফতার করতে হয়, তাহলে আমি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে সংখ্যালঘুরা যদি রাস্তায় বসে যদি এই ফুটপাতে বসে যদি ইফতার করে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর হবে। এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা সংখ্যালঘুরা যেভাবে 2011 সালে ভোট দিয়ে ওনাকে নবান্নের 14 তলায় পাঠিয়েছিলাম, এই 2026-এর বিধানসভার নির্বাচনে আমরা আবার ওনাকে সেই 14 তলার থেকে এই রাজপথে নামাবো। যেভাবে উনি আজকে আমাদেরকে 58 দিন ধরে এই সল্টলেক সিটি সেন্টারের রাজপথে বসিয়ে রেখেছেন, কুকুর বিড়ালের সাথে আমাদেরকে রাত কাটাতে হচ্ছে। তাই আমি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে আমাদের মূলধারা 235টা আনএডেড মাদ্রাসাকে খুব শীঘ্রই এডেড করে দিতে হবে, নইলে এর চেয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আন্দোলন হবে। আমরা প্রয়োজনে কলকাতার রাজপথকে স্তব্ধ করে দেবো। সারা বাংলায় আমরা আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ছড়িয়ে ছিটিয়ে মমতা ব্যানার্জি যে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেনি, তার বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। আমরা কিভাবে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ 125টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রে সংখ্যালঘুদের ভোটে বিধায়ক নির্বাচিত হয়, এবং ওই 125টা সিট বিধানসভা কেন্দ্রই নির্বাচন করে যে এই বাংলায় সরকারকে গড়বে। যেমনভাবে 2011 সালে মুখ্যমন্ত্রী 95টা আসনে, সেই সংখ্যালঘু আসনে জয়লাভ করে আজ ক্ষমতায় এসেছেন, কিন্তু উনি শুধু সংখ্যালঘুদের সাথে প্রতারণাই করে চলেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। আমরা ওনার আর কোনো ধরনের মিথ্যা প্রতিকার হতে চাই না। আমরা এখানে বসেছি আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায় হবে না, আমরা এই সল্টলেকের সিটি সেন্টার ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা ছাড়ছি না। প্রয়োজনে আমরা আমরণ অনশন শুরু করব খুব শীঘ্রই। যদি আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দাবাকে পূরণ করে মাদ্রাসাগুলোকে যদি এডেড করা না হয় 48 ঘন্টার মধ্যে, তাহলে আমরা আমরণ অনশন শুরু করব। আমরা এই বাংলাকে দেখিয়ে দিতে চাই, এই ভারতবর্ষকে দেখিয়ে দিতে চাই, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে চাই যে পশ্চিম বাংলায় শিক্ষক শিক্ষিকাদের, সংখ্যালঘু মানুষদের কত বেহাল দশা। আমরা আপনাদের মাধ্যমে এটা দেখিয়ে দিতে চাই। সামনে যে রমজান মাস আসছে, প্রয়োজন হলে আমরা রমজান মাস এখানে থাকবো, ঈদের নামাজও প্রয়োজন হলে এখানে থাকবো, কারণ আমাদের তো ঈদ রমজান বলে আলাদা করে কিছু নেই। কারণ এই 5,000-6,000 টাকা অনারিয়ামে কী হয় আমাদের? তো আমরা এখানে যত দিন না আমাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে এখানে বসছি। আর আপনাদের মাধ্যমে আমি একটা কথা মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিতে চাইছি, উনি যে সংখ্যালঘু দরদি হয়ে যে বিভিন্ন ইফতার পার্টিতে যান ইফতার করতে, উনি দেখাতে চান যে আমি সংখ্যালঘুদের কতটা দরদি। তো উনার সেই সংখ্যালঘুরা যখন এখানে বসে ইফতার করবেন, তার জবাব তিনি সাধারণ জনগণকে কি দেবেন সেটাও যেন উনি ঠিক করে রাখেন। শিক্ষা ব্যবস্থাটাকে পুরো একদম নিশ্চিহ্ন করে দিতে চাইছেন। উনি কি ভেবে এগুলো করছেন জানি না, কিন্তু উনি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো চাকরি হয়েছে, বা চাকরি যেগুলো পেয়েছিল সেগুলো পুরো বাতিল হয়ে গেল। মানে কোন সিস্টেমে কি করছেন বুঝতে পারছি না। আর উনি যে সংখ্যালঘুদের কাজ করব বলেছিলেন, উনি কিছু সংখ্যালঘু স্কুল দিয়েছেন, সেগুলো পূর্ণ অ্যাডেড হিসাবে, সেগুলো রাজবংশী। তো আমার এখানে একটা জিনিস কোশ্চেন, আমার মনে এটা কোশ্চেন আসে
যে আমরাও সংখ্যালঘু, রাজবংশী যে স্কুলগুলো দিয়েছে ওগুলোও সংখ্যালঘু, কিন্তু ওদেরকে পূর্ণ অ্যাডেড হিসাবে দিয়েছে, মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কিছু তারা পাচ্ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? তাহলে আমরা কি শুধুমাত্র মাদ্রাসা বলে পাচ্ছি না? আমাদের শিক্ষকদের বেতন হয় না, আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, আমাদের যাদের রিকগনাইজ দিয়েছে সেই সমস্ত শিক্ষকের কোনো কনফার্মেশন নেই, আমাদের যারা জুনিয়র থেকে হাই স্কুলের যারা বঞ্চিত শিক্ষক তারা বেতন পায় না। তিনি নাকি বলছেন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি প্রতি বছর বাজেটে তিনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন। এবছর বাজেটে তিনি 5,737 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাহলে প্রতি বছর এত টাকাগুলো যে বরাদ্দ করেন সংখ্যালঘু খাতে, সেই টাকাগুলো যায় কোথায়? আমরা তাই মানবিক মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, যদি আপনি সত্যি মানবিক মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে এই সংখ্যালঘুদের এই বঞ্চনা দীর্ঘ 13 বছর ধরে যেটা আপনি করে রেখেছেন সেটা যদি অতি শীঘ্রই সেটাকে যদি আপনি এসে তাদেরকে যদি সমস্ত দাবি দেওয়া না মেনে যদি তোলার ব্যবস্থা করেন, আগামী 26শে বিধানসভা ভোটে সংখ্যালঘুরাও দেখিয়ে দিবে যে আপনার মানবিক দৃষ্টিটা গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষ দেখবে যে তিলে তিলে সংখ্যালঘুকে মারার চাইতে আমরা এই সিটি সেন্টারে আমাদের নিজের জীবন দিয়ে আমাদের নিজের রক্ত দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই যে এই সরকার শুধু ফুলঝুরি দেয়, শুধু বক্তব্য রাখে, বিধানসভায় শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন করে না। যদি তিনি আমাদের ভোট ব্যাংক হিসাবে না যদি ব্যবহার করে থাকেন তাহলে কেন দীর্ঘ 13 বছর 15 বছর ক্ষমতায় আসার পরেও কেন আজকে আমরা রাজপথে এখানে পড়ে রয়েছি কুকুর বিড়ালের সাথে? নিশ্চয়ই তিনি প্রতারণা করছেন। দিদেল গায়ে কি করতে পারে এবার 26এর বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেখতে পাবে। তারা আমরা প্রমাণ করে দেব। আমরা 14 তলায় যদি পাঠাতে পেরেছি 14 তলা থেকে নামিয়ে আমরা ছাড়বো সংখ্যালঘুরা। যারা আমাদের হয়ে কথা বলবে তাদের হয়ে আমরা বাংলায় আমরা 26এর ভোট নির্বাচনে লড়াই করব। কেন্দ্র সরকারের ইডি থেকে সিবিআই থেকে এত দপ্তর আছে, কেন তারা এই টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন সংখ্যালঘুদের খাতে সেই টাকাগুলো ব্যবহার করা হয় না? কেন শিক্ষা খাতে মাদ্রাসা খাতে ব্যবহার? এটা যদি তারা দেখতো তাহলে এই সরকার দুর্নীতি করতে পারতো না, তাহলে শিক্ষকরা এখানে আজকে বসে থাকতো না। যে যেটা ভাবে সে সেটা নিয়েই চর্চা করে। তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি একটা জিনিস হয়তো তার মাথায় ঢুকেছে যে আমি গোটা রাজ্যটাকে ভাতাতে পরিপূর্ণ করে দেব, আর ভাতার আমের মুখ্যমন্ত্রী। এটা কোনো চাকরিজীবীদের মুখ্যমন্ত্রী নয়, কোনো জনসাধারণদের মুখ্যমন্ত্রী নয়, চাষিদের মুখ্যমন্ত্রী নয়, শিক্ষকদের মুখ্যমন্ত্রী নন, তিনি হচ্ছে ভাতাদের মুখ্যমন্ত্রী। তিনি আজকে ভাতা দিয়ে সারা রাজ্যটাকে তিনি ক্যাপচার করার চেষ্টা করছেন। মনে করছেন যে মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা দিলে পারে আমার হয়ে সব ভোট দিয়ে দেবে। এটা সাময়িকভাবে মনে হলেও আগামী 26-এ যে ভোট আসছে তার রূপরেখাটা দেখতে পাবেন, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ও যতই লক্ষ্মীর ভাণ্ডার দেখ, যতই আপনার সবুজ সাথী দেখ, আর যত সাইকেল দেখ, আর যাই কিছু দেখ না কেন, এবার 26-এ ভোটে উনি দেখতে পাবেন যে মানুষ ওর পেছন থেকে কিভাবে সচ্ছে, ভোটেই বুঝতে পারবেন তিনি। কোনো পিতামাতা চায় না যে তার সন্তানরা বেয়াড়া হয়ে যাক, চোর ডাকাত হোক, নেশাগ্রস্ত হয়ে যাক, বা তারা পথভ্রষ্ট হয়ে যাক, এটা কোনো বাপমাই চায় না। আমরা শিক্ষক হয়ে আমরা যে সমস্ত বাচ্চাদের হাতে পেন খাতা ধরিয়ে দিয়ে তাদেরকে একটা মানুষের মতো মানুষ তৈরি করার যে আমরা প্রয়াস চালাই, সেই জায়গাটাতে একটা বাচ্চা যখন মাধ্যমিক পাস করে আসবে তার যে লং একটা সময়, সেই সময়টাকে আমরা মেহনত দিয়ে আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করার টার্গেট নিয়ে যখন একটা ছেলেকে মাধ্যমিক দেওয়া করাই, আর সেই ছেলেটা আসার পরে 1,500 টাকাতে বিক্রি হয়ে যাবে, তার লাইফটা বরবাদ হয়ে যাবে, ও ভাতাতেই ও পরিপূর্ণ হয়ে যাবে, চাকরি হবে না, বাকরি হবে না, আরও ভালো কিছু বিশেষ তার শিক্ষা পাবে না। আর এইভাবে চোর চুট্টা ধাপ্পাবাজ হবে, সিগারেট গুরুজনের সামনে সিগারেট ধরাবে, মদ খাবে, টলে টলে বেড়াবে, তারা বড় হয়ে যখন বিবাহ শাদী করবে এসে স্ত্রীদেরকে পিটাবে, বাচ্চাদেরকে সঙ্গে অমানসিক অত্যাচার করবে। এটা আমরা সহ্য করতে পারবো না। আমরা এই ভোট করাবো, কিন্তু আমাদের আজও পর্যন্ত আমরা বেতন পেলাম না কেন? কিসের জন্য? এর জবাব দিতে হবে রাজ্য সরকারকে, নাহলে আমরা
সংখ্যালঘুরা এই সংখ্যালঘু বাজেট করে টাকাগুলোকে নিয়ে লুটলাট করে নিয়ে এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে তিলে তিলে, তার জবাব দিয়ে দেবে সংখ্যালঘুরা ভোটেতে। তাই বলতে চাইছি আমাদের এই দাবিগুলো অবিলম্বে দ্রুতর সাথে আমাদের এডেড করতে হবে। আনএডেড আমরা চাই না, এডেড করতে হবে। এই 614টার পরে 235টা আনএডেড মাদ্রাসাকে এডেডে অন্তর্ভুক্ত করতে হবে মাদ্রাসা বোর্ডে। তাই আমরা এই দাবিটাই আমাদের সর্বশেষ দাবি। আর বঞ্চিত শিক্ষকদের যারা এখনও যেসব টাকা দেয়নি, সে 2013 থেকে নিয়ে আমরা বঞ্চিত শিক্ষক এখনও পাইনি। 2021 থেকে যে সাম্মানিক দিয়েছে সেটাও যেন বকেয়া সহ আমাদের দিতে হবে, আর না হলে এই ট্রেন্ড আমরা ছাড়ছি না। এই আন্দোলন লাগাতার চলবে, এই আন্দোলন বৃহত্তর বাংলাতে ছড়িয়ে যাবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ মোহাম্মদ শামীম। গত 5 বছর আগে আমরা শুনতাম শ্রী, সবুজশ্রী, খাদ্যশ্রী, অমুকশ্রী, এই 5 বছর সময় শুধু ভাতা, মানে আগে ছিল শ্রী সরকার আর এখন ভাতা দেওয়া সরকার, আর কিচ্ছু নয়। ওনার কাজই হচ্ছে এইগুলো করে যাওয়া। উনি যদি আদতে উন্নতি চাইতেন, উন্নয়ন চাইতেন, উনি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতেন। শিক্ষা উন্নয়ন হলে যদি সমাজ উন্নতি হয়, উন্নয়ন হয়, সমাজে শিক্ষা আসে, সব দেখবেন উন্নয়ন হবে। এই ভাতা দিয়ে লাভ নেই, ভাতা দিয়ে পঙ্গু করা হচ্ছে সমাজকে, আর কিচ্ছু নয়। আমি সর্বোপরি বলি, এই সংখ্যালঘু ডিপার্টমেন্টে যে আধিকারিকরা আছেন, আমাদের ডিএমই স্যার, জানি না ওনার কী উদ্দেশ্য আছে, উনিও এসেছেন এই সংখ্যালঘু সমাজকে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে। কিন্তু এই দপ্তরের একজন আধিকারিক আছেন যিনি মানবিক, তিনি হচ্ছেন আমাদের মানে আমাদের যিনি সেক্রেটারি ডিপার্টমেন্টের পিবি সেলিম আইএস অফিসার, উনি প্রচণ্ড মানবিক। উনিও চেষ্টা করেছেন আমাদের জন্য কিছু করার, কিন্তু ওনারও কিছু করার নেই। মাথায় যিনি বসে আছেন সেই ভাতা দেওয়া সরকার, আর কিছু নয়। তাই সেই জন্য আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। এই মাদ্রাসাগুলোই শুধু সংখ্যালঘু নেই, সংখ্যাগুরুরাও আছে। আমাদের যিনি এই সংগঠনের সেক্রেটারি, ওনার নাম শ্রী পলাশ রোম। আমাদের এই মাদ্রাসায় 30% শিক্ষক এবং 40% স্টুডেন্ট নন মুসলিম। তাহলে তারাও, তাদের কাছে অনুরোধ যে আপনাদের এই নিজের জীবন বাঁচানোর জন্যে, নিজেদের মানে ছেলে মেয়েদের শিক্ষার জন্যে ভোট দেবার আগে একবার ভাববেন। আমি সকল বাঙালি সমাজের কাছে, সকলের কাছে অনুরোধ করছি, মিথ্যাচারী মুখ্যমন্ত্রীকে দূর হাঁটান এখান থেকে। তারাকে যে দুধেল গাই বলল, সেই জাতিটা বুঝতেই পারল না। তাহলে উনি কত বড় একটা মূর্খ জাতি তৈরি করেছেন। আমরা অঙ্গীকার করেছিলাম যে এই মাদ্রাসাগুলির মাধ্যমে এই দুধেল গাই জাতির দুধের বাচ্চাগুলাকে মানুষের মতো মানুষ করে এই রকম ভাষাগুলা বোঝার মতো একটা জায়গায় নিয়ে যাব। যখন আমরা গেলাম, যখন আমরা মাদ্রাসাগুলার শিক্ষার যে উন্নয়নের রাস্তায় হাঁটলাম, তখন উনি দেখলেন কি যদি এরা শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে এই সরকারকে প্রশ্ন করবে। যার জন্য উনি এই মাদ্রাসা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য ওনার যত রকমের প্রক্রিয়া, কখনো আমাদেরকে প্রশাসন দিয়ে আমাদের কণ্ঠরোধ করা, কখনো আমাদের আন্দোলনকে স্থমিত করা, কখনো আমাদের মাদ্রাসাগুলিতে ইন্সপেকশনের নাম, ইন্সপেকশন করুন, কোনো অসুবিধা নেই, যখন তখন আমাদের উপর অত্যাচারিত হওয়া। আজকে আপনারা ছুটে এসেছেন, আজকে এত মিডিয়া, আমরা বাইর দিতে দিতে এতটা ক্লান্ত। আজকে 58 দিন যখন হয়ে গেল, কি জানি আল্লাহ পাকের ওয়াসিলায় আপনারা এসেছেন কিনা আমি জানি না, আজকে আমরা বাইর দিতে সত্যি ক্লান্ত। আমরা কি এই বাইর দেওয়ার মাধ্যমে আজকে কি সত্যি পশ্চিমবাংলার মানুষকে কি ভাবাতে পেরেছি যে আমাদের ওপর যে অত্যাচারটা হচ্ছে, এই অত্যাচারটা আপনারা দেখুন এবং আগামী 26-এর নির্বাচনে আপনারা কি করবেন এখনই আপনারা ভাবুন। শুধু আমি সংখ্যালঘু সমাজকেই বলবো না, আমি সংখ্যাগুরু সমাজ, পশ্চিমবাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ, সমস্ত শ্রেণীর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে বলবো, আজকে আমরা খালে পড়েছি, তো আগামী দিনে আপনারাও পড়তে চলেছেন, সবাই পড়বেন। এই সরকার যদি আবার 26-এ চলে আসে
তো 31 সালের মধ্যে গোটা পশ্চিম বাংলাতে হাহাকার করবে। বেকারত্ব সমাজ, শিক্ষায় দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক বন্ধ, স্বাস্থ্যে দুর্নীতি, শিল্প নেই, কর্মসংস্থান নেই, মানুষের পেটে খাবার নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু বন্ধ হয়ে যাবে। আজকে উনি ছাত্রছাত্রীদের হাতে কি দিচ্ছেন? মোবাইল ধরিয়ে দিচ্ছেন। আপনি একটু আগে প্রশ্ন করছিলেন কি 1,500 টাকা করে ভাতা দিচ্ছে। আপনি বলুন তো, একটা যদি 16 বছরের বাচ্চাকে যদি একটা ট্যাব ধরিয়ে দেওয়া হয় এবং তার হাতে যদি প্রতি মাসে মাসে 1,500 টাকা করে ধরিয়ে দেওয়া হয়, ওই বাচ্চাটা প্রতি মাসে মাসে ওই টাকাটা দিয়ে ব্যালেন্স ঢুকাবে আর চায়ের দোকানে আড্ডা মারবে, সে কখনোই পড়া শিখতে পারে না। আমরা দেখেছি পশ্চিমবাংলায় যে সমস্ত মনীষী থেকে আমাদের যে সমস্ত যে আমরা যে বয়সে পড়ে এসেছি, তখন এত কারেন্ট ছিল না, এত ইলেকট্রিক ছিল না। আমরা কেরোসিনের লণ্ঠনে চোখ জ্বালা করেছে, রাত্রের পর রাত্রি আমরা পড়েছি, আমরা বইটাকে পড়ে শিখেছি। আর এখনকার বাচ্চারা মোবাইল দেখছে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস। একমাত্র শিক্ষা ব্যবস্থা টিকতে পারে পশ্চিমবাংলায় সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, কিছু আলামিন মিশনের মতো মিশন, এগুলো সামথিং হয়তো 5% বাচ্চা যাবে, তারা বড় বড় জায়গায় বসবে, আইপিএস হবে, আইএএস হবে, অফিসার হবে, শিক্ষক হবে, প্রফেসর হবে, জাজ হবে কোর্টের, আপনাদের মতো হয়তো বড় সাংবাদিকও হবে। কিন্তু আমরা যারা গরিব শ্রেণীর বাচ্চাগুলোকে নিয়ে কাজ করি, যাদের বাবারা পাটকলে কাজ করে, যাদের মানে বাবারা দিনমজুর, তাদের বাচ্চাগুলো জানেন কি হবে? ওই ট্যাবে শেষ হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, ওই ডেনড্রাইটের মতো আঠাটাকে নাকে শুকবে, শুকতে শুকতে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। আমি সেই বাংলাটাকে দেখতে পাচ্ছি। এখনই সময় হয় মাননীয়া মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাদ্রাসা পূর্ণমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার এখনই ভুল ভাঙার সময় এসেছে। ওনাকে বলবো, মন্দির না তৈরি করে, মসজিদ না তৈরি করে আপনি শিক্ষার মন্দিরগুলোকে বাঁচান। আমি যদিও মুসলিম, তবুও বলবো, যেহেতু এখানে হিন্দু মুসলিম সবাই পড়ে, আমি এটাকে যেমন বলতে পারি মাদ্রাসা, তেমন বলতে পারি এটাকে শিক্ষার মন্দির। শিক্ষা প্রতিষ্ঠান কখনো মুসলমানের হতে পারে না, কখনো হিন্দুর হতে পারে না। আমি জানি এই বাইট দেওয়ার পর আমি অ্যারেস্টও হতে পারি, কিন্তু আমি পশ্চিম বাংলার মানুষের জন্য বলে যাব, পশ্চিম বাংলার সাধারণ শিক্ষিত যুবকদের জন্য বলে যাব, পশ্চিম বাংলার বেকার সমাজের জন্য বলে যেতে চাই, আপনারা একবার দেখুন, আজকে আমরাকে যদি এই খাল থেকে আপনারা না তোলেন, আপনাদের জন্য এর চাইতে বড় কুয়া কিন্তু খোঁড়া হয়ে গেছে। আপনারা কিন্তু একে একে সেখানে পড়বেন।